ভারতের লাদাখে সংঘর্ষের ঘটনায় চলছে কারফিউ সংকটের জন্য বিজেপিকে দোষারোপ করেছে বিরোধী দল কংগ্রেস। বিক্ষোভের নেতা জলবায়ু কর্মী সোনম ওয়াংচুকের বিদেশি অনুদান নিয়ে তদন্ত শুরু হয়েছে। এদিকে বিশ্ব নেতাদের আহ্বান উপেক্ষা করেই গাজায় চলছে ইসরায়েলি হামলা, নিহত হয়েছে আরও 57 জন ফিলিস্তিনি। অন্যদিকে হারানো ভূমি আবারও ইউক্রেন দখল করতে পারে বলে মনে করেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট সারকোজিকে 5 বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত, জানাবো সেই খবরও। বিশ্বের নানা প্রান্তের এমন নানা রকম সব খবর নিয়ে বিশ্বযোগের এখনকার আয়োজনে স্বাগত জানাচ্ছি আমি আফসানা শাওন। ভারতের লাদাখে প্রাণঘাতী সহিংসতার পর কংগ্রেস এক বিবৃতিতে জানিয়েছে এই সংকট বিজেপি সরকারের নিজেদের সৃষ্টি এবং লাদাখবাসীর দাবি বৈধ ও ন্যায়সঙ্গত। এরই মধ্যে বিক্ষোভে ব্যাপক সহিংসতার পর পুলিশের গুলিবর্ষণের প্রতিবাদে এবং লাদাখের সঙ্গে সংহতি জানাতে বৃহস্পতিবার ওই অঞ্চলের কার্গিল শহরে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালিত হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিপুল সংখ্যক পুলিশ ও আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। এদিকে লাদাখ বিক্ষোভের নেতা জলবায়ু কর্মী সোনম ওয়াংচুক এবং তার প্রতিষ্ঠিত একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইন লঙ্ঘনের অভিযোগে বিদেশি অনুদান তদন্ত শুরু করেছে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন। একই সঙ্গে চলতি বছরের 6ই ফেব্রুয়ারি সোনম ওয়াংচুকের পাকিস্তান সফরের বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। ওয়াংচুকের এনজিওর জন্য বিদেশি অনুদানের নিবন্ধন এরই মধ্যে বাতিল করা হয়েছে। ভারতে হিমালয়ের সীমান্ত অঞ্চল লাদাখে জেন জি প্রজন্মের বিক্ষোভ অব্যাহত রক্তপাতের জন্ম দিয়েছে। সহিংস এই আন্দোলনে বিজেপি কার্যালয়েও অগ্নিসংযোগ করা হয়েছে। বিক্ষোভ থেকে গ্রেপ্তার হয়েছেন অর্ধশতাধিক মানুষ। বিক্ষোভে পুলিশের গুলিবর্ষণের প্রতিবাদে এবং লাদাখের সঙ্গে সংহতি জানাতে অঞ্চলের কার্গিল শহরে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালিত হচ্ছে। কেন হঠাৎ বিক্ষোভে উত্তপ্ত হয়ে উঠল অঞ্চলটি, জানাচ্ছেন সৃষ্টি ঘটক। 2019 সালে মোদী সরকার জম্মু কাশ্মীরের বিশেষ সাংবিধানিক মর্যাদা ও রাজ্যপদ মর্যাদা বাতিল করে। তখন ওই রাজ্যের 3টি অঞ্চল ছিল: মুসলিম সংখ্যাগরিষ্ঠ কাশ্মীর উপত্যকা, হিন্দু সংখ্যাগরিষ্ঠ জম্মু এবং মুসলিম বৌদ্ধ সমান জনসংখ্যার লাদাখ। পরে জম্মু কাশ্মীরকে একটি আইনসভা সহ কেন্দ্রশাসিত অঞ্চল এবং লাদাখকে আইনসভাহীন কেন্দ্রশাসিত অঞ্চল বানানো হয়। এতে জম্মু কাশ্মীরের জনগণ অন্তত স্থানীয় নেতাদের নির্বাচিত করতে পারে, কিন্তু লাদাখ পুরোপুরি আমলাতান্ত্রিক শাসনে চলে যায়। লাদাখের 90% মানুষ তফসিলি জনজাতি হিসেবে তালিকাভুক্ত। তাই তারা ভারতের সংবিধানের 6ষ্ঠ তফসিলের আওতায় স্বায়ত্তশাসন ও সাংবিধানিক সুরক্ষা চাইছেন, যা উত্তর ভারতের কিছু অঞ্চলে বিদ্যমান। কিন্তু মোদী সরকার এ পর্যন্ত রাজ্য মর্যাদা কিংবা 6ষ্ঠ তফসিলের সুরক্ষা কোনোটিই দিতে রাজি হয়নি। এর ফলে কর্মসংস্থানও কঠিন হয়ে পড়েছে। আগে জম্মু কাশ্মীর একসাথে থাকায় লাদাখের লোকজনও সেখানকার চাকরিতে আবেদন করতে পারতেন, এখন সেটা আর সম্ভব নয়। লাদাখের সাক্ষরতার হার 97%, যেখানে ভারতের গড় মাত্র 80%। কিন্তু 2023 সালের জরিপে দেখা গেছে লাদাখের স্নাতক ডিগ্রিধারীদের মধ্যে 26.5% বেকার, যা ভারতের জাতীয় গড়ের দ্বিগুণ। এ অবস্থায় ক্ষোভ বাড়তে থাকে তরুণদের মাঝে, যা পরবর্তীতে রূপ নেয় সহিংস আন্দোলনে। গত 6 বছর ধরে লাদাখের মানুষ স্থানীয় সিভিল সংগঠনের নেতৃত্বে শান্তিপূর্ণ পদযাত্রা, অনশন কর্মসূচি চালিয়ে আসছিলেন। তাদের দাবি রাজ্য মর্যাদা পুনঃপ্রতিষ্ঠা ও সাংবিধানিক সুরক্ষা। কিন্তু বুধবার ক্ষুব্ধ তরুণরা শান্তিপূর্ণ আন্দোলন ভেঙে সহিংসতায় জড়িয়ে পড়ে। এদিন সকালে লাদাখ অ্যাপেক্স বডির নেতৃত্বে স্থানীয় আন্দোলনকারীদের অনশন 15তম দিনে প্রবেশ করে। আগের রাতে 2 প্রবীণ অনশনকারীকে হাসপাতালে নিতে হয়। এরপর সংগঠকেরা লকডাউনের ডাক দেন। একই সঙ্গে মোদী সরকারের পক্ষ থেকে আলোচনায় বিলম্বে ক্ষোভ বাড়ে। এই পরিস্থিতিতে তরুণরা আন্দোলনের কেন্দ্র মর্টিয়ার্স মেমোরিয়াল পার্ক থেকে বেরিয়ে স্থানীয় সরকারি ভবন ও বিজেপি কার্যালয়ের দিকে অগ্রসর হয় এবং পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায়। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ ঘটনার জন্য আন্দোলনের নেতৃত্ব দেয়া পরিবেশ কর্মী সোনাম ওয়াংচুককে দায়ী করেছে। মোদী সরকারের অভিযোগ, ওয়াংচুক বিক্ষোভকারীদের উস্কে দিয়েছেন। তিনি আরব বসন্তধর্মী আন্দোলন ও নেপালের জেনজি বিক্ষোভের উল্লেখ করে তরুণদের বিভ্রান্ত করেছেন বলে অভিযোগ করা হচ্ছে। তবে ওয়াংচুক জোর দিয়ে বলেন, তিনি কখনোই সহিংসতার আহ্বান জানাননি, বরং সতর্ক করেছিলেন যে দাবিগুলো উপেক্ষা করলে তরুণদের ক্ষোভ ভয়াবহ রূপ নিতে পারে। সৃষ্টি ঘটক, 71। শ্রীলঙ্কার উত্তর পশ্চিমাঞ্চলে একটি পাহাড়ের ঢালে তার টানা রেলগাড়ি বিধ্বস্ত হয়ে 3 জন বিদেশি সহ 7 জন বৌদ্ধ সন্ন্যাসী নিহত হয়েছেন। শ্রীলঙ্কা পুলিশ বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে। পুলিশ জানিয়েছে
বিশাল না উয়ানা বন মঠের মধ্যে একটি পাহাড়ের চূড়ায় ধ্যান কেন্দ্রে যাওয়ার উদ্দেশ্যে বুধবার গভীর রাতে হতাহতরা গাড়ির ছোট অস্থায়ী কেবিনটিতে ভিড় করেছিলেন। গাড়িতে ১৩ জন সন্ন্যাসী ছিলেন। ২ জন সামান্য আহত হয়ে বাঁচতে সক্ষম হন, তবে আরও ৪ জনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ জানিয়েছে নিহতদের মধ্যে ভারত, রাশিয়া এবং রোমানিয়ার সন্ন্যাসীও রয়েছেন। প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, কেবল ছিঁড়ে যাওয়ার ফলে গাড়িটি দ্রুতগতিতে নিচের দিকে নেমে যাওয়ার আগে ট্র্যাক থেকে লাফিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। মঠটি রাজধানী কলম্বো থেকে ১৩০ কিলোমিটার উত্তর পূর্বে অবস্থিত। জাতিসংঘে বিশ্ব নেতাদের নিন্দা অগ্রাহ্য করেই গাজায় বর্বর হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ২৪ ঘন্টায় গাজা সিটি সহ পুরো উপত্যকায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছে আরও ৫৭ জন ফিলিস্তিনি। গাজা সিটি দখলের জন্য অভিযানের মাত্রা বাড়িয়েছে ইসরায়েলি সেনারা। স্থানীয় বাসিন্দাদের ইসরায়েল ঘোষিত আল মাওয়াসি নিরাপদ অঞ্চলে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে স্থানীয় অনেক বাসিন্দা অভিযোগ করেছেন, দক্ষিণ গাজার সেই এলাকায়ও প্রতিদিন হামলা চালাচ্ছে ইসরায়েল। টানা হামলায় গাজায় অনেক হাসপাতাল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। হামলায় বিপর্যস্ত আরও ৭টি হাসপাতাল ও ক্লিনিক বাধ্য হয়ে বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। এদিকে গাজা নিয়ে একটি চুক্তির তার প্রান্তে আছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার ওভাল অফিসে তিনি সাংবাদিকদের জানান, গাজা যুদ্ধ নিয়ে ৮ মুসলিম নেতা ও ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু দুপক্ষের সাথেই ভালো বৈঠক হয়েছে। গাজা ইসরায়েল যুদ্ধ বন্ধ করার পর থেকে এই উপত্যকা বিশ্বে এককভাবে জনসংখ্যা প্রতি সবচেয়ে বেশি অঙ্গচ্ছেদ হওয়া শিশুর ঠিকানা হয়ে উঠেছে। ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা UNRWA এর কমিশনার জেনারেল ফিলিপ লাজারিনি জানিয়েছেন, অক্টোবর ২০২৩ থেকে গাজায় মোট ৪,০০০টির মতো অঙ্গচ্ছেদের ঘটনা নথিভুক্ত করা হয়েছে। তিনি জানান, শিশুদের ওপর প্রভাব শুধু শারীরিক আঘাত বা ক্ষুধায় সীমাবদ্ধ নয়, তাদের ক্ষত গভীর ও অদৃশ্য। এর মধ্যে আছে উদ্বেগ, দুঃস্বপ্ন, আক্রমণাত্মক আচরণ এবং ভয়। অনেক শিশুকে ভিক্ষা, চুরি বা শিশুশ্রমে বাধ্য করা হচ্ছে। তিনি বলেন, এই অবস্থা যত দীর্ঘ সময় ধরে চলবে, শিশুরা তাদের চলমান ও গভীর ট্রমার ছায়ায় প্রজন্ম ধরে ভুগবে। অন্তত শিশুদের স্বার্থে হলেও গাজায় একটি যুদ্ধবিরতি প্রতিষ্ঠার আহ্বান জানান তিনি। গাজার শান্তি পরিকল্পনা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরব, ফ্রান্স এবং জাতিসংঘের সাথে কাজ করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। যুক্তরাষ্ট্র ভিসা না দেয়ায় ফিলিস্তিন থেকে ভার্চুয়ালি জাতিসংঘের ৮০তম অধিবেশনে ভাষণ দেন আব্বাস। ভাষণে গাজার শাসন ব্যবস্থা ও নিরাপত্তার দায়িত্ব নেওয়ার কথা জানান আব্বাস। আমরা দৃঢ়ভাবে বলছি এবং দৃঢ়ভাবে বলতে থাকব যে গাজা ফিলিস্তিন রাষ্ট্রের একটি অবিচ্ছেদ্য অংশ। আমরা সেখানে শাসন ও নিরাপত্তার পূর্ণ দায়িত্ব গ্রহণ করতে প্রস্তুত। শাসন ব্যবস্থায় হামাসের কোনো ভূমিকা থাকবে না এবং অন্যান্য দলগুলোর সাথে তাদের অস্ত্র ফিলিস্তিনি জাতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করতে হবে। আমরা আবারও বলছি, আমরা একটি সশস্ত্র রাষ্ট্র চাই না। ড্রোন হামলার পর গাজা ফ্লোটিলা রক্ষায় ভূমধ্য সাগরে ইতালি নৌবাহিনীর সাথে যোগ দিতে যাত্রা শুরু করেছে স্পেনের যুদ্ধজাহাজ ফুরর। শুক্রবার ভোরবেলায় স্পেনের নৌবাহিনীর জাহাজ ফুরর কার্টাজেনা বন্দর থেকে যাত্রা শুরু করে। গাজায় ইসরায়েলি নৌ অবরোধ ভাঙার চেষ্টায় সুমুদ ফ্লোটিলা নৌবহরটি প্রায় ৫০টি বেসামরিক নৌযান ব্যবহার করছে। সুইডিশ জলবায়ু প্রচারক গ্রেটা থুনবার্গ সহ অনেক আইনজীবী, পার্লামেন্ট সদস্য এবং কর্মীরা জাহাজে আছেন। গ্রিক দ্বীপ গাফডোস থেকে আন্তর্জাতিক জলসীমায় যাত্রা করার সময় ইসরায়েল এই জাহাজগুলো লক্ষ্য করে বুধবার ড্রোন এবং স্টান গ্রেনেড ও চুলকানি পাউডার নিক্ষেপ করে। এতে কেউ আহত হয়নি, তবে জাহাজগুলোর কিছু ক্ষতি হয়েছে। এর কয়েক ঘন্টা পর গাজা ফ্লোটিলা রক্ষায় ভূমধ্যসাগরে প্রথম নৌবাহিনী যুদ্ধজাহাজ পাঠায় ইতালি। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ জানান, তার দেশের যুদ্ধজাহাজ ইতালির জাহাজগুলোর সঙ্গে যোগ দেবে। তারা গ্লোবাল সুমুদ ফ্লোটিলাকে সুরক্ষা দেবে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিচ্ছে স্লোভেনিয়া। বৃহস্পতিবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে দেশটির সরকার। এর আগে গত জুলাইয়ে ইসরায়েলি মন্ত্রী বেজালেল স্মোট্রিচ এবং ইতামার বেনগাভিরের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছিল স্লোভেনিয়া। স্লোভেনিয়া গত বছর ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছিল। এর আগে আগস্টে ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞাও দিয়েছিল দেশটি। তবে সঙ্গে ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলের অবৈধ বসতিতে উৎপাদিত পণ্যও নিজ দেশে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছিল। যুদ্ধাপরাধের অভিযোগে গত বছর নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে নেদারল্যান্ডসের হেগের আন্তর্জাতিক অপরাধ আদালত। এই অবস্থায় গ্রেপ্তার এড়াতে বিশ্বের অনেক দেশে নেতানিয়াহু আর যেতে পারছেন না। এর মধ্যে জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে ফ্রান্সের আকাশসীমা দিয়ে না গিয়ে ঘুরে নিউ ইয়র্কে গেছেন নেতানিয়াহু। নিজেকে শান্তির প্রেসিডেন্ট বলে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প। তার নেতৃত্বে মার্কিন সেনাবাহিনী শান্তি প্রতিষ্ঠায় কাজ করছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। ওভাল অফিসে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে নিজের প্রশংসা করেন ট্রাম্প। সারা বিশ্ব আমাদের সেনাবাহিনীকে শ্রদ্ধা করে।
প্রথম দফায় আমি সেনাবাহিনীকে পুনর্গঠন করি। যেহেতু আফগানিস্তানে আমাদের সেনাদের একটা অংশ ছিল, তাই বাঘরাম ঘাঁটি নিয়ে আফগানিস্তানের সাথে কথা বলছি। তবে আমাদের সেনাবাহিনীর তুলনায় এটা খুবই নগণ্য। এবছর নোবেল শান্তি পুরস্কারের হকদারদের তালিকায় ট্রাম্পকে কোনোভাবেই রাখছেন না বিশেষজ্ঞরা। অথচ ট্রাম্প নিজে মোটামুটি নিশ্চিত করেই বলছেন তিনি শান্তিতে নোবেল পাবেন। কিন্তু বিশেষজ্ঞদের দ্বিমতের কারণ কি? বিস্তারিত রিপোর্টে। নোবেল কমিটি যেই বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে পুরস্কার প্রাপ্তদের বাছাই করে সেই সব বিশ্ব ব্যবস্থাকে ধ্বংস করেছেন ট্রাম্প, এমন মন্তব্য বিশেষজ্ঞদের। ট্রাম্পের নোবেল শান্তি পুরস্কার পাবার কোনো প্রশ্নই আসে না। মূল কারণটা হলো তিনি মুখে বলেন হত্যা পছন্দ করেন না, কিন্তু এখন তিনি গাজার গণহত্যাকে সমর্থন করছেন। পুরস্কারের জন্য তার তদবিরও উল্টো ফল বয়ে আনতে পারে, কারণ নোবেল কমিটি স্বাধীনভাবে কাজ করতে চায়, বাইরের চাপ থেকে নিজেদের দূরে রাখতে পছন্দ করে। অ্যালফ্রেড নোবেলের উইল অনুযায়ী এই পুরস্কার তিনিই পাবেন যিনি জাতির মধ্যে ভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় সেরা কাজ করেছেন। কিন্তু ট্রাম্প এমন কিছু করেননি বলে মন্তব্য করেছেন অসলো শান্তি গবেষণা ইনস্টিটিউটের পরিচালক নিনা গ্রিগার। তিনি যুক্তরাষ্ট্রকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং প্যারিস জলবায়ু চুক্তি থেকে সরিয়ে নিয়েছেন, পুরনো বন্ধু ও মিত্রদের সঙ্গে বাণিজ্য যুদ্ধ শুরু করেছেন। এটা শান্তিপূর্ণ প্রেসিডেন্টের পরিচয় নয়, কিংবা এমন কারো নয় যিনি সত্যি শান্তি প্রতিষ্ঠায় কাজ করতে আগ্রহী। তবে অনেক অপ্রত্যাশিত ব্যক্তিও নোবেল পেয়ে থাকেন। এবার মানবিক সংস্থার বাইরে জাতিসংঘের প্রতিষ্ঠানগুলোতে গুরুত্ব দিতে পারে নোবেল কমিটি, যেমন আন্তর্জাতিক বিচার আদালত বা জাতিসংঘ নিজেই। এছাড়া সাংবাদিকদেরও প্রাধান্য দেয়া হতে পারে। গত বছর ইতিহাসের সর্বাধিক সংখ্যক সাংবাদিক নিহত হয়েছেন, তাদের বেশিরভাগই গাজায়। এক্ষেত্রে কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টস বা রিপোর্টার্স উইদাউট বর্ডার্সকে পুরস্কৃত করা হতে পারে। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের প্রধান কারিম হাজ্জাজ বলেছেন, এর যে কোনো একটি পুরস্কার পাওয়ার যোগ্য। আফসানা শাওন, একাত্তর। ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সার্কোজিকে 5 বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। লিবিয়ার সঙ্গে অবৈধ চুক্তির ষড়যন্ত্রের অভিযোগে বৃহস্পতিবার এই দণ্ড দেন আদালত। কারাদণ্ড দেয়ায় এখন তাকে জেলে যেতে হবে। ফ্রান্সের কোনো শীর্ষ নেতার জন্য এটি নজিরবিহীন শাস্তি। নিকোলাস সার্কোজির বিরুদ্ধে অভিযোগ, 2007 সালে নিজের নির্বাচনী ক্যাম্পেইনের জন্য সাবেক লিবীয় প্রেসিডেন্ট মুয়াম্মার গাদ্দাফির সঙ্গে গোপন চুক্তি করেছিলেন তিনি। এর বদলে কয়েক মিলিয়ন পাউন্ড নিয়েছিলেন নিকোলাসের সহযোগীরা। এই ছিল এখনকার আয়োজনে। বিশ্বের আরও নতুন কিছু খবর ও বিশ্লেষণ নিয়ে দুপুর 1:30টায় আবারও হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন একাত্তরের ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন একাত্তরের ইউটিউব চ্যানেল। একাত্তরের সাথেই থাকুন।